রুদ্রপুর গ্রামের দুই ভাই ছিল, আরিয়ান এবং সাইমন। তারা পেশায় ছিল কাঠুরিয়া এবং প্রতিদিনের মতোই বনের প্রান্তে কাঠ সংগ্রহ করতে যেত। একদিন আরিয়ান তার ভাইকে একটি নতুন প্রস্তাব দিল। আরে সাইমন, আমি কি বলছি শোনো, আজ আমরা বনের অনেকটা গভীরে গিয়ে কাঠ কাটি। আমি শুনেছি যে ভেতরের দিকের কাঠগুলো অনেক উন্নত মানের এবং বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। আরে না ভাই আরিয়ান, এখন বনের অতটা গভীরে যাওয়া কি ঠিক হবে? তুমি তো জানোই আমাদের গ্রামের বেশ কিছু লোক ওইদিকে গিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ তাদের কোনো হদিস পায়নি। এমনকি শুনেছি সাধারণ পথিকরাও এখন ওই পথ দিয়ে চলাচল করা একদম বন্ধ করে দিয়েছে। আরে ভাই, এসব তো নেহায়েত বোকার মতো কথা। বনের ভেতর গিয়ে মানুষ গায়েব হয়ে যায়, এর কি কোনো যুক্তি আছে? এসব স্রেফ রটনা। চলো গিয়ে কাঠ কাটি, ভয় পেও না। তবে হ্যাঁ, আমরা খুব বেশি ভেতরে যাব না, চলো। আরিয়ানের আত্মবিশ্বাসী কথা শুনে সাইমনের মনেও কিছুটা লোভ জেগে উঠল। শেষ পর্যন্ত সে আর মানা করতে পারল না। দুই ভাই ঘন ঝোপঝাড় আর নিস্তব্ধতার বুক ছিঁড়ে বনের গহীনে এগিয়ে যেতে লাগল। চারদিকের নিস্তব্ধতা যেন এক অজানা রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ আরিয়ানের নজরে একটি বিশাল এবং প্রাচীন বৃক্ষ পড়ল। আরে ভাই, ওটা দেখো, কত পুরনো আর বিশাল একটা গাছ। এর কাঠ তো দারুণ হবে। যদি আমরা এই গাছটা কাটতে পারি, তবে বাজারে এর যা দাম পাবো তাতে আমাদের ভাগ্য বদলে যাবে। কি বলো তুমি? সাইমন গাছটির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। গাছটি দেখতে সত্যিই খুব অদ্ভুত ছিল। এর শিকড়গুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে, আর বিশাল ডালপালাগুলো যেন মাটি স্পর্শ করার চেষ্টা করছে। আরিয়ান, তুমি ঠিকই বলছো, কিন্তু গাছটা দেখে কেন যেন আমার গা ছমছম করছে। তোমার কাছে কি এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না? সাইমন এই কথাটুকু মাত্র শেষ করেছে, ঠিক তখনই চারদিকের পরিবেশ বদলে গেল। হঠাৎ আকাশ থেকে একটি মায়াবী রঙিন আলোকরশ্মি সরাসরি গাছটির ওপর এসে পড়তে লাগল, আর চোখের পলকে সে সাধারণ গাছটি ঝকঝকে সোনার বৃক্ষে রূপান্তরিত হল। বাপরে বাপ, এমন অলৌকিক আর চমৎকার দৃশ্য তো আমি জন্মেও দেখিনি। সাইমন, আমরা ধনী হয়ে গেলাম ভাই। আমাদের সব অভাব দূর হয়ে গেল, একদম মজা এসে গেল। খুশিতে তো আমি আত্মহারা আরিয়া, কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না। একটা সাধারণ গাছ হঠাৎ করে আস্ত সোনার হয়ে গেল কি করে? এর পেছনে কোনো রহস্য নেই তো? কিন্তু সেই মুহূর্তে যুক্তির চেয়ে লোভ দুই ভাইয়ের মনে অনেক বেশি শক্তিশালী হয়ে চেপে বসল। অদ্ভুত এক মোহ নিয়ে তারা দুজনেই ধীর পায়ে সেই উজ্জ্বল সোনার গাছটির একদম নিচে গিয়ে দাঁড়াল। আরিয়ান যেই গাছ থেকে সোনা ভেঙে নেওয়ার জন্য এক পা এগিয়ে গেল, ঠিক তখনই সেই অদ্ভুত রঙিন আলোকচ্ছটা থেকে এক মায়াবী পরী আবির্ভূত হল। তার উপস্থিতিতে চারপাশ আরও রহস্যময় হয়ে উঠল। দাঁড়াও, এই সামান্য সোনা নিয়ে তোমাদের কি হবে? তোমরা চাইলে তোমাদের হাতের মুঠোয় আস্ত এক সোনার ভাণ্ডার চলে আসতে পারে। সেটা কিভাবে সম্ভব? এই গাছের ভেতরে লুকিয়ে আছে অন্য এক জগৎ, যা পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি। সেই জগতের ঘরবাড়ি, রাজপ্রাসাদ, এমনকি রাস্তাও সোনার। তোমরা চাইলে সেখানে গিয়ে যত খুশি সোনা নিজেদের করে নিতে পারো। কিন্তু সেই অজানা জগতের ভেতরে আমরা প্রবেশ করব কিভাবে? যদি তোমরা সত্যিই অগাধ সোনা চাও, তবে শুধু হ্যাঁ বলো, তাহলেই তোমরা স্বয়ংক্রিয়ভাবে এই গাছের ভেতরে প্রবেশ করতে পারবে। আচ্ছা, কিন্তু আমাদের একটা কথা বলো, আমরা সেখান থেকে আবার নিজেদের পৃথিবীতে ফিরে আসব কিভাবে? ওই জগতের ভেতরেও ঠিক এই গাছের মতো দেখতে একটি গাছ আছে। যখন তোমরা ফিরে আসতে চাইবে, শুধু তার সামনে দাঁড়িয়ে বলবে, আমরা আমাদের জগতে ফিরে যেতে চাই। তোমরা সেই মুহূর্তেই নিরাপদে বাইরে চলে আসবে। হ্যাঁ, আমরা প্রস্তুত। তাদের সম্মতির সাথে সাথেই গাছটি থেকে একটি তীব্র আলোর বিচ্ছুরণ ঘটল এবং দুই ভাই সেই আলোর স্রোতে হারিয়ে গেল। মুহূর্তের মধ্যেই পরীটি এক কুটিল হাসি দিয়ে বলে উঠল, মানুষ কত বোকা আর কতটা লোভী। এই বলেই পরীটি আবার রঙিন আলোয় মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সেই অদ্ভুত গাছটি আবার সাধারণ একটি মরা গাছে পরিণত হল। এই ঘটনার কিছুদিন পর রুদ্রপুর গ্রামে এক থমথমে নীরবতা বিরাজ করছিল। গ্রামের প্রধান মহেশ্বর চণ্ডীমণ্ডপে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার সাথে গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি এবং কৃষক উপস্থিত ছিলেন। দেখুন ভাই সকল, আপনারা সবাই জানেন যে আমাদের গ্রামের দুই কাঠুরিয়া ভাই আরিয়ান আর সাইমন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, কিন্তু আজ অনেক দিন হলো তারা ফেরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো হদিশ মেলেনি। এখন আমাদের এই জঙ্গল দিন দিন রহস্যময় আর বিপজ্জনক হয়ে উঠছে। হ্যাঁ মোড়ল মশাই, আপনার কথা একদম ঠিক।
কিন্তু এর সমাধান কি? আমি শুনলাম এখন ওই জঙ্গল দিয়ে যাওয়া সাধারণ পথিকরাও নাকি হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। মোড়ল মশাই, আমার একটা পরামর্শ আছে। আমাদের এখন কোনো সিদ্ধপুরুষ বা সাধু মহারাজের শরণাপন্ন হওয়া উচিত। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে গ্রাম উজাড় হয়ে যাবে। হ্যাঁ কাকা, আপনার কথা ঠিক। আমার মনেও এই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এমন কোনো অলৌকিক ক্ষমতাসম্পন্ন সাধু বাবাকে আমরা কোথায় খুঁজব? বাবা, এখান থেকে কিছুটা দূরে একটি পুরনো নিম গাছের নিচে একজন অত্যন্ত জ্ঞানী সাধু বাবা ধ্যান করেন। বলা হয় তার কাছে আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার আছে। আমাদের তার কাছেই যাওয়া উচিত। হয়তো তিনিই বলতে পারবেন নিখোঁজ লোকজনের সাথে আসলে কি ঘটছে। ঠিক আছে কাকা, যদি তাই হয় তবে আমরা এখনই তার উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মোড়ল মশাই গ্রামবাসী ও প্রবীণদের নিয়ে সেই পুরনো নিমগাছের নিচে সাধু বাবার আশ্রমে গিয়ে পৌঁছলেন। রুদ্রপুর গ্রামের মোড়ল মহেশ্বর এবং গ্রামবাসীরা সেই পুরনো নিমগাছের নিচে পৌঁছলেন, যেখানে সাধু মহারাজ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার শান্ত ও গম্ভীর মুখমণ্ডল দেখে মনে হচ্ছিল তিনি মহাবিশ্বের কোনো গূঢ় রহস্যের সমাধান করছেন। শ্রদ্ধার সাথে, মহারাজ প্রণাম গ্রহণ করুন। মহারাজ, আমাদের গ্রামে এক ভয়াবহ বিপদ নেমে এসেছে। আমাদের অনেক কাঠুরিয়া জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। দয়া করে আপনার দিব্যদৃষ্টি দিয়ে আমাদের বলুন আসলে সেখানে কি ঘটছে। সাধু মহারাজ স্থিরভাবে চোখ বন্ধ করলেন। কিছু মুহূর্ত কাটল। চারপাশের বাতাসে এক অদ্ভুত ও ভারী নীরবতা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। তার দৃষ্টিতে এক রহস্যময় আভা ফুটে উঠল। ওই জঙ্গলে একটি বিচিত্র ও অশুভ শক্তি রয়েছে, যা আমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি আমার ধ্যানে দেখেছি জঙ্গলের গভীরে একটি বিশাল মায়াবী বৃক্ষ আছে, যা মানুষকে প্রলুব্ধ করে নিজের ভেতরে টেনে নেয়। যত লোক নিখোঁজ হয়েছে তারা সবাই সেই গাছের ভেতরে আটকা পড়ে আছে। তবে তারা এখনও জীবিত আছে কিনা তা আমার শক্তি দিয়ে নিশ্চিত হতে পারছি না। সাধুর এই কথা শুনে উপস্থিত সবাই ভয়ে এবং চরম আশ্চর্যে একে অপরের দিকে তাকাতে লাগল। মোড়ল মহেশ্বর তখন গম্ভীর স্বরে সবাইকে সতর্ক করতে লাগলেন। শুনুন ভাই সকল, এখন আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যতক্ষণ না আমরা এই রহস্যের পুরো সত্য জানতে পারছি ততক্ষণ কোনো কাঠুরিয়া জঙ্গলে যাবে না। আর গ্রামের কেউ যদি অন্য গ্রাম বা শহরে যায় তবে সে যেন ভুলেও জঙ্গলের রাস্তা ব্যবহার না করে। সবাই বুঝতে পেরেছ তো? এখন এসো। সেই রুদ্রপুর গ্রামেই সমীর নামে এক অভাবী কাঠুরিয়া বাস করত। তার ছোট সংসারে ছিল স্ত্রী মালতী এবং 10 বছরের ফুটফুটে মেয়ে ঈশিতা। একদিন সমীর বিষণ্ণ মনে ঘরের উঠানে বসেছিল। ঠিক তখনই মালতী চিন্তিত মুখে তার কাছে এসে দাঁড়াল। এভাবে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবেন? আমাদের ঘরে তো এখন একটানা শস্যও অবশিষ্ট নেই। আমাদের মেয়েটা সকাল থেকে খাবারের জন্য কাঁদছে। এখন ওকে আমি কি খাওয়াবো? তুমি ঠিকই বলছো মালতী। মোড়ল মশাইয়ের কড়া আদেশের কারণে আমি ভয়ে জঙ্গলে যেতে পারিনি, কিন্তু এখন আমাকে জঙ্গলে যেতেই হবে, নয়তো আমাদের চুলা জ্বলবে কি করে? এ কি বলছেন আপনি? জঙ্গল থেকে তো একের পর এক কাঠুরিয়া নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনি যাবেন না? আপনি কি অন্য কোনো কাজ খুঁজে নিতে পারেন না? আরে মালতী, আমি কাঠ কাটা ছাড়া আর কি কাজ করব বলো? আমাদের গ্রামটা তো এখনও অত উন্নত নয় যে এখানে অন্য কোনো মজুরি মিলবে। আর যখন থেকে জঙ্গল নিয়ে আতঙ্ক ছড়িয়েছে তখন থেকে সব ব্যবসাও বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি জঙ্গলের খুব গভীরে যাব না, শুধু ধারের দিক থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসব। মালতীর মনে অজানা আশঙ্কায় বুক কাঁপছিল, কিন্তু সে ছিল নিরুপায়। ঘরে খাবার নেই আর তার ছোট্ট মেয়েটা ক্ষুধার্ত। চোখের জল আড়াল করে মালতী ভারী মনে সমীরকে জঙ্গলের উদ্দেশ্যে বিদায় দিল। সমীর তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বনের পরিচিত পথ ধরে হাঁটতে হাঁটতে সে একসময় বনের এমন এক গভীরে পৌঁছে গেল যেখানে সে আগে কখনো আসেনি। হঠাৎ তার নজরে এলো সেই বিশাল প্রাচীন বৃক্ষটি, যেখানে গিয়ে আরিয়ান আর সাইমন নিখোঁজ হয়েছিল। ও, এটা তো বেশ অদ্ভুত এক গাছ। কেমন যেন একটা মায়াবী পরিবেশ চারদিকে। সমীর কথাটি শেষ করার আগেই আকাশ থেকে এক অদ্ভুত রঙিন আলোকরশ্মি গাছটির উপর আছড়ে পড়ল। চোখের পলকে সেই ধূসর গাছটি ঝকঝকে এক সোনার বৃক্ষে রূপান্তরিত হল। সমীর বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
বাপ রে বাপ, এ কেমন দৃশ্য! আমার চোখের সামনে একটা সাধারণ গাছ সোনার হয়ে গেল। নিশ্চয়ই সাধু মহারাজ যে বিপদের কথা বলেছিলেন, এই গাছটিই তার মূল কারণ। সমীর সাহস সঞ্চয় করে কুড়াল হাতে নিয়ে গাছটির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই সেই রঙিন আলোর মাঝখান থেকে এক রহস্যময় পরী আবির্ভূত হল। এই গাছের সামান্য সোনা নিয়ে তোমার কি হবে হে মানুষ? যদি তুমি সত্যি ঐশ্বর্যের ভাণ্ডার চাও, তবে এই গাছের ভেতরে আরও একটি জগৎ আছে। এমন এক জগৎ যার ঘরবাড়ি, ফসলের ক্ষেত আর দৈনন্দিন সব জিনিস খাঁটি সোনা দিয়ে তৈরি। তুমি সেখানে গেলে এত সোনা পাবে যে তোমাকে বা তোমার বংশধরদের 7 জন্ম আর কোনো পরিশ্রম করতে হবে না। হে পরি, আমাকে একটা কথা বলো, আমাদের গ্রামের আরিয়ান আর সাইমন আর যারা এই বন থেকে নিখোঁজ পেয়েছে, তাকে সবাই এই গাছের মায়ায় পড়েই উধাও হয়েছে। তারা কি এখনও আছে? তারা সবাই এখনও আছে। তবে আমাকে এমন কোনো পথ বলো যাতে আমি সেই মানুষগুলোকে আমাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারি। তাদের পরিবারগুলো কান্নাকাটি করছে, পুরো গ্রাম আতঙ্কে দিন কাটাচ্ছে। সমীরের মুখে সোনার বদলে মানুষের প্রাণের আকুতি শুনে পরীর ঠোঁটে এক চিলতে হাসি ফুটল এবং তার চোখে এক অদ্ভুত করুণা নেমে এলো। তুমি প্রথম মানুষ যে সোনার লোভকে তুচ্ছ করলে। সত্যি বলতে, এখানে আজ পর্যন্ত যত লোক এসেছে সবাই লোভে অন্ধ ছিল। যখনই আমি তাদের সোনার জগতের কথা বলেছি, তাদের লালসা আরও বেড়ে গেছে, আর এখন তারা সেই লোভের করুণ ফল ভোগ করছে। এই গাছের ভেতরে সত্যি অন্য একটি জগৎ আছে, যেখানে এক বিশাল দুর্গে অন্ধকার কারাগারে তারা সবাই বন্দী। কি? কে তাদের বন্দী করেছে? ওই জগতের অধিপতি এক অত্যন্ত শক্তিশালী ও নিষ্ঠুর জাদুকর। সে অমরত্ব লাভ করতে চায়। সামনেই পূর্ণিমার রাত। তুমি তো একজন পরী, তবে কেন তুমি সেই শয়তান জাদুকরকে সাহায্য করছো? মানুষকে সোনার প্রলোভন দেখিয়ে এটা কেমন বিচার? পরীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বরে ঝরে পড়ল এক রাশ অসহায়ত্ব। আমি নিরুপায়। ওই জাদুকর তার কালো জাদুকরী শক্তি দিয়ে আমাকে দাসে পরিণত করে রেখেছে। যদি আমি তার আদেশ অমান্য করি, তবে সে আমাকে করে দেবে। তবে শোনো, তুমি চাইলে তাদের সবাইকে মুক্ত করতে পারো। কিভাবে? আমাকে বলো, আমি কি করতে পারি? ওই অন্য জগতের ভেতরে একটি ঘন জঙ্গল আছে, যেখানে একটি আসল সোনার বৃক্ষ রয়েছে। এখন তুমি যে গাছটি দেখছ, সেটা কেবল আমার জাদুকরী বিভ্রম বা মায়া মাত্র। তবে সেই আসল সোনার গাছটি কোথায়? ওই জগৎটির গভীরে। সেই গাছে সব সময় সোনার ফল ফলে। জাদুকর নিজে কখনোই সেই গাছের ধারে কাছে যেতে পারে না, কারণ ওই পবিত্র গাছটি যে কোনো অশুভ শক্তিকে ভস্ম করে দেয়। তুমি যদি কোনোভাবে সেই গাছ থেকে একটি সোনার ফল এনে জাদুকরকে দাও, তবে সে তার বিনিময়ে সবাইকে মুক্ত করে দেবে, এমনকি আমাকেও তার গোলামি থেকে মুক্তি দেবে। আর সেই ফল দিয়ে সে কি করবে? সেটা জানা তোমার জন্য জরুরি নয়। শুধু মনে রেখো, সে তার কথা থেকে নড়চড় করবে না। সোনার ফল হাতে পেলেই সে সবাইকে ছেড়ে দেবে। সমীর গভীর চিন্তায় মগ্ন হল। একদিকে নিশ্চিত মৃত্যু আর অশুভ জাদুকর, অন্যদিকে গ্রামের নিরপরাধ মানুষগুলোর জীবন। কিছুক্ষণ পর তার চোখে এক অটল দৃঢ়তা ফুটে উঠল। ঠিক আছে, যদি এই জাদুকরের হাত থেকে সবাইকে বাঁচানোর এটাই একমাত্র পথ হয়, তবে আমি প্রস্তুত। সমীর প্রস্তুত বলার সাথে সাথেই সেই প্রাচীন গাছটি থেকে তীব্র রঙিন আলোকগুচ্ছতে বের হতে লাগল। মুহূর্তের মধ্যে একটি অদৃশ্য শক্তিশালী টান সমীরকে নিজের দিকে টেনে নিল এবং সে গাছের কাণ্ডের ভেতরে বিলীন হয়ে গেল। পরক্ষণে সমীর নিজেকে এক অত্যন্ত বিচিত্র ও নিস্তব্ধ জগতে আবিষ্কার করল। চারদিকে জনমানবহীন এক অদ্ভুত নিস্তব্ধতা, আর বাতাসে ভেসে আসছিল এক অচেনা গন্ধ। মনে হচ্ছে এই নগরে কেউ বাস করে না, কিন্তু আমাকে বেশিক্ষণ ভাবলে চলবে না। পরীর বলে দেওয়া সেই আসল সোনার গাছটি দ্রুত খুঁজে বের করতে হবে। সমীর সেই অদ্ভুত নগরের ভেতর দিয়ে ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলল। জঙ্গলের দৃশ্য ছিল রীতিমতো গা ছমছমে। গাছের পাতার ফেসফেসানি শব্দগুলো এমন ছিল যেন অদৃশ্য কেউ তার কানে কানে কথা বলছে। কিছুক্ষণ হাঁটার পর সমীর দূরে একটি উজ্জ্বল বৃক্ষ দেখতে পেল, যা থেকে বের হওয়া সোনার দ্যুতি বহু দূর পর্যন্ত এলাকাটিকে আলোকিত করে রেখেছে। মনে হচ্ছে এটাই সেই গাছ যার কথা পরী বলেছিল। সমীর দেখল সেই সোনার গাছের ডালে একটি অনন্য ও বিচিত্র সোনার ফল ঝুলে আছে।
সে যখনই ফলটি স্পর্শ করতে গেল অমনি গাছ থেকে একটি গম্ভীর ও বজ্রকণ্ঠের আওয়াজ ভেসে এলো। দাঁড়িয়ে যাও মানব, এই ফলটি ছেঁড়ার আগে তোমাকে আমার একটি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দাও তবে এই মুহূর্তেই তুমি জ্বলে ছাই হয়ে যাবে। আর মনে রেখো, তোমার মনে যদি সামান্যতম লোভ বা ছলনা থাকে তবে তুমি এই ধাঁধার উত্তর দিতে পারবে না। বলো, আমি কি তোমাকে ধাঁধা জিজ্ঞাসা করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো। তবে শোনো, আমি মুখ ছাড়াই কথা বলি, কান ছাড়াই সব শুনি। আমার কোনো শরীর নেই, কিন্তু আমি বাতাসের সাথে বেঁচে থাকি। বলো তো আমি কে? সমীর কয়েক মুহূর্ত গভীর চিন্তায় নিমগ্ন হল। তারপর তার চোখে মুখে বুদ্ধির দীপ্তি ঠিকরে বেরোল। এর উত্তর হল প্রতিধ্বনি। এই ধাঁধার উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারত না। তোমার মন লোভ এবং ছলনা থেকে সম্পূর্ণ মুক্ত। তুমি আমার গাছের ফল গ্রহণ করতে পারো। সমীর তৎক্ষণাৎ সেই মায়াবী সোনার ফলটি ছিঁড়ে নিল। অবাক কাণ্ড! ফলটি ছেঁড়ার সাথে সাথেই সেখানে হুবহু আরেকটি নতুন ফল জন্ম নিল। তুমি যে ফলটি ছিঁড়েছ সেটি একটি মায়াবী ফল, আর এখন যে ফলটি জন্মালো তা একটি সাধারণ ফল। এটিকে মায়াবী হতে আরও 100 বছর সময় লাগবে। তুমি 100 বছরের পুরনো সেই শক্তিশালী ফলটি নিয়েছ। সমীর কোনো উত্তর না দিয়ে দ্বিতীয় ফলটিও ছিঁড়ে পকেটে ভরে নিল। অমনি সেখানে তৃতীয় একটি ফল জন্মালো। সমীর বুঝতে পারল, যতবার ফল ছেঁড়া হবে ততবারই নতুন ফল জন্মাবে, কিন্তু কেবল প্রথমটিই হবে মায়াবী। সে দুটো ফল পকেটে নিয়ে দ্রুত এগোতে লাগল। কিছু দূর যেতেই এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। সমীর পেছনে ফিরে দেখল এক জরাজীর্ণ বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, যার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। তুমি এই মায়াবী ফলটি নিয়ে কোথায় যাচ্ছ? আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আমি দেখলাম তুমি কত সহজে ওই গাছ থেকে ফলটি ছিঁড়ে নিলে। তুমি সাধারণ কেউ নও। খুলে বলো তো কি হয়েছে? সমীর তখন বৃদ্ধাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। যুবক, তোমার সাথে খুব বড় প্রতারণা করা হচ্ছে। মনে রেখো, সবসময় যা দেখা যায় তা সত্য নয়। সত্যকে চিনে নিতে হয়। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে সব ভেঙে বলতে পারবো না। যদি তুমি নিজের চোখে সত্য দেখতে চাও তবে আমার চোখের দিকে স্থির হয়ে তাকাও। সমীর বৃদ্ধার চোখের দিকে মনোযোগ দিয়ে তাকাতেই তার চোখের সামনে জাদুকরের আসল রূপ এবং সেই পরীর প্রতারণার কিছু দৃশ্য ভেসে উঠল। সে প্রচণ্ডভাবে চমকে উঠল। তুমি যা বুঝেছ সেটাই সত্য। মনে রেখো, ওই মায়াবী ফলটির একটি বিশেষ গুণ আছে। যদি তুমি একে হাতের মুঠোয় শক্ত করে কিছুক্ষণ চেপে ধরে রাখো তবে তা ছাইয়ে পরিণত হবে। আর যখন সেই ছাই কোনো শক্তিশালী অশুভ ব্যক্তির ওপর ছুঁড়ে মারবে তখন সে মুহূর্তেই ভস্ম হয়ে যাবে। কথাটি শেষ করেই বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। সমীর স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই বিশাল দুর্গের দিকে রওনা দিল। দুর্গের ভেতরে প্রবেশের সাথে সাথে সে এক ভয়াবহ দৃশ্য দেখল। বিশাল এক লোহার খাঁচার ভেতরে আরিয়ান, সাইমন সহ গ্রামের নিখোঁজ লোকজন এবং যাত্রীরা বন্দী হয়ে আছে। আরে সমীর, তুমি এখানে কেন এলে ভাই? এখান থেকে দ্রুত পালিয়ে যাও। এটা শয়তান জাদুকরের রাস্তা না, এখানে ওরই শাসন চলে। ঠিক তখনই এক তীব্র রঙিন আলোক ছটা ফুটে উঠল এবং সেখানে এক কুৎসিত ও ভয়ঙ্কর জাদুকর আবির্ভূত হল। কে তুই? আমার এলাকায় ঢোকার সাহস তোর হলো কি করে? আমি আমার গ্রামের এই মানুষদের মুক্ত করতে এসেছি। এদের এখনই ছেড়ে দাও। তুই কি আস্ত একটা বোকা? আমি এদের এই পূর্ণিমার রাতে, আর তার বিনিময়ে আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। তোর মতো সামান্য কাঠুরিয়ার সাধ্য নেই আমাকে আটকানোর। সমীর স্থির হয়ে দাঁড়িয়ে জাদুকরের চোখের দিকে তাকাল এবং পকেট থেকে সেই উজ্জ্বল সোনার ফলটি বের করল। মায়াবী ফলটি দেখে জাদুকরের চোখ লোভে চকচক করে উঠল। এই ফল, এটা পাওয়া তো অসম্ভব ছিল। তুই এটা কিভাবে পেলি? যদি তুমি আমার গ্রামের সব মানুষকে এখনই মুক্ত করে দাও তবেই আমি এই ফলটি তোমাকে দেব।
তুই তো আমার কাজ আরও সহজ করে দিলি রে বোকা। আমাকে আর পূর্ণিমার রাতের অপেক্ষা করতে হবে না। এই ফলটি খাওয়ার সাথে সাথেই আমি অমর হয়ে যাব। দে, জলদি ওটা আমাকে দে। জাদুকর ফলটি ছিনিয়ে নিয়ে অট্টহাসি দিতে লাগল। ঠিক সেই মুহূর্তেই সেখানে সেই পরী প্রকট হল। তবে তার চেহারায় আর সেই মায়াবী ভাব ছিল না। মুহূর্তের মধ্যেই তার রূপ বদলে গেল এবং সে এক কুৎসিত ডাইনিতে পরিণত হল। বোকা মানুষ, আমি কোনো পরী নই, আমি একজন ডাইনি। আসলে এটা ছিল আমার আর জাদুকরের এক বহু পুরনো নীল নকশা। আমরা এই জগৎ দখল করার পর এখানকার সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমরা এই জাদুকরী সোনার গাছের ফলটি পাচ্ছিলাম না, কারণ ওই পবিত্র ফল কেবল এমন একজনই ছিঁড়তে পারত যার মনে কোনো লোভ নেই। ডাইনি তার তীক্ষ্ণ নখ উঁচিয়ে সমীরের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। আমরা তোমার জগতের সেই সাধারণ গাছটিকে মায়া দিয়ে সোনার বানিয়েছিলাম, যাতে লোভী মানুষা ধারা গায়। কিন্তু আমাদের দরকার ছিল তোমার মতো একজনকে, যে সোনাকে তুচ্ছ জ্ঞান করে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে জাদুকর আমাকে বন্দি করে রেখেছে। আসলে আমি তোমাকে ব্যবহার করে এই ফলটি জাদুকরের হাতে তুলে দিতে চেয়েছিলাম। তার মানে কি তুমি আমাকে এটাও মিথ্যে বলেছিলে যে পূর্ণিমার রাতে জাদুকে অমর হতে চায়? অমরত্ব তো জাদুকর ওই ফলটি খেলেই পেয়ে যাবে। বোকা আমি নই ডাইনি, বোকা আসলে তোমরা। আমার তোমাদের কথায় আগেই সন্দেহ হয়েছিল। জাদুকরকে আমি যে ফলটি দিয়েছি তা কেবল একটি সাধারণ সোনার ফল, আসল মায়াবী ফলটি তো আমারই হাতে। জাদুকর আর ডাইনি কিছু বুঝে ওঠার আগেই সমীর সেই ফলটি হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। ঠিক তখনই সেখানে সেই রহস্যময় বৃদ্ধা আবির্ভূত হলেন। বৃদ্ধাকে দেখেই ডাইনি আতঙ্কে পিছিয়ে গেল। এই বৃদ্ধার সাথে যখন আমার দেখা হয়েছিল তখনই আমি ওনার চোখের দিকে তাকিয়ে সত্যটা বুঝে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আসল পরী হলেন এই বৃদ্ধা, যাকে তোমরা জাদুর বলে এমন রূপ দিয়েছ। আর তোমার রূপ ছিল ঠিক তেমনই, যেমনটা আমি বৃদ্ধার চোখের আয়নায় দেখেছিলাম। হঠাৎ সমীরের হাতের মুঠোয় থাকা ফলটি পবিত্র আগুনে জ্বলে ছাই হয়ে গেল। জাদুকর আর ডাইনি দুজনেই দিশেহারা হয়ে পড়ল। সমীর এক মুহূর্ত দেরি না করে সেই অর্ধেক ছাই জাদুকরের দিকে আর বাকি অর্ধেক ডাইনির দিকে ছুঁড়ে মারল। পবিত্র ছাই স্পর্শ করতেই দুজনের শরীরে দাউ দাউ করে এবং মুহূর্তের মধ্যে হয়ে মাটিতে মিশে গেল। তাদের বিনাশ হওয়ার সাথে সাথেই বৃদ্ধার শরীর থেকে এক স্বর্গীয় জ্যোতি বের হল এবং তিনি তার আসল রূপ অর্থাৎ এক সুন্দরী পরীর বেশে ফিরে এলেন। সমীর, তুমি আজ আমাকে আর আমার এই জগৎকে এক ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করলে। আমি ভেবেছিলাম হয়তো কোনো দিন আর এই অন্ধকার কাটবে না। পরী তার জাদুর কাঠি ঘোরালেন এবং সাথে সাথে সেই লোহার খাঁচাটি অদৃশ্য হয়ে গেল। আরিয়ান, সাইমন সহ সব বন্দিরা মুক্ত হয়ে সমীরের কাছে ছুটে এলো। সমীর, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। প্রচুর ধন সম্পদ তোমার অপেক্ষায়। না না পরিমা, আমার ধনের প্রয়োজন নেই। আমার গ্রামের মানুষরা জীবন ফিরে পেয়েছে, এটাই বড় পাওয়া। কিন্তু এটা তোমাকে নিতেই হবে। এটা আমার কৃতজ্ঞতার একটি ছোট উপহার। তোমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে আছে, তার ভবিষ্যতের জন্য এগুলো রাখো। পরী তার জাদুর কাঠি দিয়ে বাতাসে একটি তরঙ্গ সৃষ্টি করলেন। সমীরের সামনে হীরা, জহরত আর সোনার এক বিশাল ভাণ্ডার আবির্ভূত হল। এগুলো এখন তোমাদের। এবার তোমরা সবাই চোখ বন্ধ করো। যখন চোখ খুলবে দেখবে তোমরা সবাই নিজেদের বাড়ির উঠানে পৌঁছে গেছো। সবাই চোখ বন্ধ করল। এক স্নিগ্ধ আলোর ঝিলিক তাদের চারপাশ ঘিরে ধরল। পরের মুহূর্তেই সমীর নিজেকে নিজের বাড়ির উঠানে দেখতে পেল। তার সামনে সেই উপচে পড়া সম্পদের ভাণ্ডার। সে দৌড়ে গিয়ে স্ত্রী মালতী আর মেয়ে ঈশিতাকে জড়িয়ে ধরল এবং বনের সব রোমহর্ষক ঘটনা জানাল। মালতীর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। রুদ্রপুর গ্রাম থেকে চিরতরে অন্ধকারের ছায়া সরে গেল। সমীর, আরিয়ান, সাইমন আর পুরো গ্রামবাসী সেই সম্পদ নিয়ে সারা জীবন সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।